আপনাদের সকলকে আবারও স্বাগত জানাচ্ছি আমাদের সকলের ইউটিউব চ্যানেল দ্য ডার্ক রুমে। আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন, সুস্থ আছেন। সঙ্গে রয়েছি আমি, অর্ণিক। আজকে আমাদের হরর কল রেকর্ডিংয়ে ঘটনা শেয়ার করেছেন শ্রীমতী এলিনা সরকার। বজবজে থাকাকালীন ওনার সাথে ঘটে যাওয়া মারাত্মক ভৌতিক ঘটনার অভিজ্ঞতা উনি ভাগ করে নিয়েছেন আমাদের সাথে। বজবজ থেকে যদি কোনো শ্রোতা বন্ধু এই ঘটনাটি শুনে থাকেন তবে অবশ্যই কমেন্ট সেকশনে তা লিখে জানাতে ভুলবেন না। ঘটনায় যাওয়ার আগে আপনাদের কাছে বিনীত অনুরোধ রইল, যদি আমাদের কন্টেন্ট আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল দ্য ডার্ক রুম সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অল করে রাখবেন, তাতে আমাদের চ্যানেলের প্রত্যেকটি আপডেট আপনাদের কাছে সময় মতো পৌঁছবে। আপনাদের সাথেও এরকম কোনো মারাত্মক ভৌতিক বা অলৌকিক ঘটনা ঘটে থাকলে বা চাপা পড়া কোনো অন্ধকারময় ইতিহাস থাকলে তো শেয়ার করে নিতে পারেন আমাদের চ্যানেলে। তার জন্য আপনাদের পিং করতে হবে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 8240463349-এ। তাহলে আর সময় নষ্ট না করে সরাসরি ঘটনাটা শুনে নেওয়া যাক ইলিনাদির মুখ থেকেই। বন্ধুরা, আজকে আমাদের সাথে রয়েছেন ইলিনাদি। তোমার ঘটনাগুলো তুমি শেয়ার করবে বলছিলে, তো হ্যাঁ, আজকে আমরা পার্টিকুলার একটা ঘটনা শুনে নেবো তোমার থেকে, যেটা কিনা প্রেত চালানের ওপর ঘটনাটা। আহ তো তুমি বলতে পারো, আমাদের সবাই রয়েছি আমরা, তো বলতে পারো। আচ্ছা। অ্যাকচুয়ালি আমার হাজবেন্ড হলো কর্মসূত্রে বজবজে পোস্টিং ছিল 2019 থেকে 2024 জানুয়ারি অবধি। তো এই টাইমটাতে আমি কোয়ার্টারে ছিলাম, তো কোয়ার্টারে থাকাকালীন কিছু ঘটেছিল যেটা আমি তোমাকে পরে বলবো। বাট কোয়ার্টার থেকে শিফট মানে কিছু অ্যাবনর্মাল অ্যাক্টিভিটি ঘটার জন্য আমি কোয়ার্টার থেকে শিফট করেছিলাম। শিফট করে আমি একটা রেন্ট হাউসে উঠেছিলাম, যেই জায়গাটা ছিল বজবজ। আচ্ছা। এইবার প্রবলেম যেটা হলো, বজবজ এমনই একটা জায়গা যেই জায়গাটার মানে মোস্ট অফ দ্য পিপলস আর মাইনরিটি মুসলিম। হুম হুম। আর সেকেন্ডলি যেটা আমি ওখানে 3 বছর থেকে ফেস করেছি, হুম। আর সেটা হলো ওখানে প্রচুর কবরস্থান, আচ্ছা। প্রচুর কবরস্থান। এবার সেই কারণে তো যথারীতি একটা বাড়ি খোঁজা হয়েছিল। বাড়ি খুঁজে, বাড়িটা ছিল আমার হাজবেন্ডের একটা বন্ধুর বাড়ি। আচ্ছা। হ্যাঁ, তাদের জয়েন্ট ফ্যামিলি ছিল। হুম। হ্যাঁ, তো এবার আমরা কোয়ার্টারে প্রবলেম হওয়ার জন্য আমরা জাস্ট ওই তাড়াহুড়ো করে একটা বাড়িতে শিফট করেছিলাম, যে এরকম তাড়াহুড়ো করে একটা ঘর পাওয়া যাচ্ছে না, তো যাই হোক। এবার ওখানে যাওয়ার পর না সবকিছু ঠিকঠাকই ছিল, কোনো প্রবলেম প্রথম প্রথম কিন্তু আমরা দেখিনি। হুম। শুধু একটা প্রবলেম ছিল, আমার ঘরটার মানে নর্থ ইস্টার্ন কোণে টয়লেট ছিল। এবার ওই টয়লেটটা খুব মানে খুব একটা অকওয়ার্ড ফিল হতো যখন যেতাম, মনে হতো না কিছু আছে ঘরে, খুব একটা প্রবলেম আমার হতো না। তো আমার পরিচিত একজন ছিলেন যে এরকম মানে মোটামুটি তন্ত্রবিদ্যা পারদর্শী, তো তাকে আমি জিজ্ঞেস করেছিলাম। সে ভিডিও কলে জায়গাটা দেখেছিল, দেখে আমাকে একটা কথাই বলেছিল, দিদি জায়গাটা খুব একটা ভালো না, ঠিক আছে অসুবিধা নেই তুমি থাকতে পারো। হুম। এবার ওই বাড়িতে যে দাদাটা থাকতেন মানে আমার হাজবেন্ডের বন্ধু, তার একটা কুকুর ছিল, পোষা কুকুর ছিল, পাখি ছিল। হুম। কুকুরটা ভালো, মানে পোষা যেহেতু কুকুর, কুকুরটা ভালো, কিন্তু কুকুরটার না মানে ওর পটি করার জায়গা ছিল ছাদে। ও দোতলা, মানে ওদের বাড়ির দোতলার ছাদে পটি করতো। আর ওই দাদাটা ওই ছাদে পটি করার মানে আজকে ধরো পটি করছে, সেই পটিটা কালকে পরিষ্কার করবে। এবার ডেলি 2 টাইম কুকুরটা ডগিটা পটি করতো, একটা সকালে আর একটা হলো একদম রাতে। আচ্ছা। এবার আমি ওখানে শিফট করেছিলাম 2022 নভেম্বরে। অ্যাজ ইউজুয়ালি সবকিছু ঠিকঠাকই ছিল, খুব একটা প্রবলেম হচ্ছিল না, শুধু টয়লেটের পোর্শনটা বাদে। হুম। কিন্তু মোটামুটি ওই ডিসেম্বর জানুয়ারি, জানুয়ারি না জানুয়ারি বলবো না, প্রবলেমটা শুরু হয়েছে আমি তোমাকে বলছি জ্যৈষ্ঠ মাস। জ্যৈষ্ঠ মাস মানে ধরো তোমার ওই মে জুন নাগাদ। আচ্ছা। মে মানে 2023 মে জুন নাগাদ প্রবলেমটা শুরু হচ্ছে। কি প্রবলেম হলো, ফার্স্টে ওদের বাড়িতে যে কুকুরটা ছিল, কুকুরটা যখন ওপরটাতে পটি করতো, ওই পটিটা না হুম।
কেউ একটা খেয়ে নিত, বাবা। কেউ একটা খেয়ে নিত। এবার ওরা না প্রথম প্রথম বিষয়টা নোটিশ করেনি, প্রথম প্রথম ওরা এটা ভেবেছিল যে হয়তো পাখিতে খেয়ে নিচ্ছে। এবার এমন ভাবে মানে পটিটা খেত, মনে হতো কেউ, আমরা কোনো কিছু খুব চেটে পরিষ্কার করে খেলে যেরকম হয় ওইভাবে পটিটা খাওয়া হতো। আচ্ছা। আর একটা যেটা হতো, বাড়িটা না মানে একটা জায়গায় যখন কোনো নেগেটিভিটি থাকবে তুমি নিজেই ফিল করবে যে ঠিক না, জায়গাটা ঠিক হচ্ছে না। মানে সন্ধ্যের পর খুব একটা থমথমে সিচুয়েশন হতো। আর কুকুরটা ঠিক সন্ধ্যে থেকে ওদের বাড়ির কোনার দিকে থাকিয়ে খুব চিৎকার করতো। আচ্ছা, এটা কোন এক্স্যাক্টলি কোন কোণের দিকে মানে হ্যাঁ, ওটা হলো কি আমি বলছি, পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ। আচ্ছা, দক্ষিণ পূর্ব দিকে। আচ্ছা। দক্ষিণ পূর্ব দিকে তাকিয়ে ভীষণ চিৎকার, খুব চিৎকার করতো। হুম। এইবার আমরা ওই বৌদি মানে ওই দাদার ওয়াইফ বললেন আমাকে এই প্রবলেমটা, তো আমি বললাম তাহলে তুমি বরঞ্চ কোথাও একটা যাও, গিয়ে দেখো যে কি প্রবলেম হচ্ছে। আচ্ছা, কুকুরটা যে মানে চিৎকার করতো ওটা এক্স্যাক্টলি মানে সন্ধ্যের পর থেকে রেগুলার? একদম আচ্ছা। রেগুলার, মানে regular। সন্ধ্যেটা ঠিক ওই সূর্য অস্ত যাবে, সন্ধে সন্ধে হবে, সেখান থেকেও সমানে চিৎকার করবে। আচ্ছা, এটা কতক্ষণ চলতো? ডিউরেশনটা কতক্ষণ মানে? এবার ডিউরেশনটা কিরকম চলতো বলতো, কুকুরটা না মানে ওর কুকুর মানে একদম নিচে মানে উঠোনে কুকুরটা রাখার জন্য একটা কুকুরটার ঘর ছিল। আচ্ছা। এবার সন্ধ্যের পর ওরা অ্যাজ ইউজুয়ালি কুকুরটাকে ওদের দোতলায় নিয়ে যাওয়া হতো, শিফট করতো। হুম হুম। এবার কোনো কোনো দিন যদি শিফট করতে দেরি হতো তাহলে কুকুরটা অনেকক্ষণ চিৎকার করতো। এবার কোনো কোনো দিন হয় যদি তাড়াতাড়ি নিয়ে যাওয়া হতো, 6টা 6:30টার মধ্যে যদি ওকে ওপরে নিয়ে যাওয়া হতো হুম। তাহলে ও চুপ হয়ে যেত। এবার এইটা প্রথমে এটা দিয়ে শুরু হয়, এবার বাড়তে বাড়তে এটা এরকম জায়গায় পৌঁছেছিল যে ঘরেও কুকুরটা চিৎকার করতো, মানে ঘরে যাওয়ার পরও কুকুরটা চিৎকার করতো। আর আচ্ছা, ওরা ঘরে ছায়ামূর্তি, কিছু একটা ছায়ামূর্তি দেখতো। মানে এবার ওই দাদারা দেখতে পেতেন আর কি? দাদা না, বৌদিটা দেখতে পেত, বৌদি আচ্ছা। আর বৌদির ছেলে। তো একদিন এরকম যথারীতি আমাকে বৌদি মানে খুব অস্বস্তি হচ্ছে, তো বৌদি আমাকে বলছে ইলিনা একটু আমার ঘরে এসো না। আমি ঘরে পা রেখে, তুমি বিশ্বাস করবে না ভাই, আমি একটা মিনিট ওখানে থাকতে পারি। মানে আমার ঠিক মনে হচ্ছিল আমাকে এখন চারিদিক থেকে দম বন্ধ করে মেরে ফেলবে। মানে এটা সাফোকেটেড ফিলিং হচ্ছিল, সাফোকেশন হচ্ছিল? সাফোকেটেড শুধু ফিলিং না, মানে আমি বুঝতেই পারছিলাম আশেপাশে কেউ আছে, যেটা ভীষণ স্ট্রং। আচ্ছা, এই ঘটনাটা, পার্টিকুলার ঘটনাটা কুকুরটাকে মানে শিফট করার পরে হয়েছে, মানে এই ছায়ামূর্তি দেখার ব্যাপারটা, নাকি তার আগেও তারা না দেখেছেন? না না, প্রথমে কম হচ্ছিল, এবার আস্তে আস্তে এটা পুরো বাড়িতে স্প্রেড করছে। আচ্ছা। এবার তখন আমি বৌদিকে, আমি বাইরে বেরিয়ে এলাম ওদের রুম থেকে, বাইরে বেরিয়ে এসে দেখলাম ওদের কুকুরের যে ঘরটা তার শেডটা ছিল টিনের শেড। আচ্ছা। সেই টিনের শেডের উপর মানে সমানে মনে হচ্ছে কেউ কিছু মাটির ডেলা ছুঁড়ে মারছে, কিন্তু আশেপাশে কোনো লোক ছিল না। মানে কিছু যে ছোড়া হচ্ছে সেটা কি দেখতে পাচ্ছ যে কিছু কিছু? দেখতে পাচ্ছি না, কিছু ছোড়া হচ্ছে সেটা দেখা যাচ্ছে না, কিন্তু কিছু আওয়াজ হচ্ছে। আচ্ছা। আমরা ইনস্ট্যান্টলি ছাদে গেলাম, ছাদে গিয়ে আমরা আশেপাশে কাউকে দেখতে পাই না। তো আমি যথারীতি বৌদিকে বললাম আমি থাকতে পারবো না এখানে, আমি আমার রুমে চলে যাচ্ছি। হুম। আমি আমার রুমে চলে এলাম। ঠিক তার পরের দিন, ঠিক তার পরের দিন বৌদির মাঝখানে মানে ঘরটা ছিল ওদের জয়েন্ট ফ্যামিলি ছিল। লেফট পোর্শনে ওই দাদা বৌদি থাকতেন, মিডিল পোর্শনে ওদের কাকিমা থাকতেন ফ্যামিলি নিয়ে, আর তারপরের পোর্শনটাতে আমাদের রেন্ট হাউস ছিল। এবার মাঝের পোর্শনটা ওই ছোট আন্টি যিনি, উনি মাঝের পোর্শনটা থাকতেন, উনি বাড়ি ছিলেন না। এবার ওনার রান্নাঘর আর আমার বেডরুম ছিল পাশাপাশি। এবার আমি সন্ধ্যাবেলা যথারীতি চা খাচ্ছি, সেই টাইমটাতে রান্নাঘর থেকে মনে হচ্ছে কেউ রাগের চোটে থালা বাসন কিছু একটা ফেলে দিচ্ছে। আচ্ছা। থালা বাসন রাগের চোটে ফেলে দিচ্ছে, তো আমি যথারীতি বাইরে বেরোলাম, আমার হাজবেন্ডকে শুনলেন, আমি ওকে বললাম যে দেখো কিছু একটা আওয়াজ হচ্ছে। বলছে কিসের আওয়াজ হচ্ছে? আমি যে বুঝতে পারছি না, যেরকম বৌদিকে ডাকলাম। এবার আমি মানে এবার দেখছি বৌদির ঠাকুর ঘরে দাঁড়িয়ে রয়েছে, মানে ঠাকুর ঘর থেকে বাইরে বেরিয়ে বারান্দায় দাঁড়িয়ে রয়েছে একটা ধুনো, মানে ধুনো জ্বালিয়ে দাঁড়িয়ে রয়েছে। হুম বৌদি লিটারেলি ভয়ে কাঁপছে। আমি গেলাম, গিয়ে দেখছি ধুনো রয়েছে, হুম হুম। ধুনোর মধ্যে মানে ধুনো দিচ্ছে, তার মধ্যে একটা কালো ছায়া মূর্তি দাঁড়িয়ে রয়েছে।
মানে তার মধ্যে বলতে বুঝলাম না, মানে ধুনুচির মধ্যে দেখতে না ধুনুচি না, মানে যেখানে ঠাকুরের ধুনো জ্বলছে আচ্ছা। ওই ধোঁয়াটা যে যাচ্ছে, আর ও হুম। ঠিক যে বরাবর ধোঁয়া যাচ্ছে সেই ঠিক বারান্দার কোণ মানে একদম শেষ মাথায় ও দাঁড়িয়ে রয়েছে। আচ্ছা, পুরো একটা মানুষের অবয়বে। একদম আচ্ছা। ছায়া মূর্তি দাঁড়িয়ে রয়েছে। বৌদি খুব ভয় পেয়ে গেছে। এবার আমার শ্বশুর বাড়ি অ্যাকচুয়ালি বিষ্ণুপুরে। আচ্ছা। আমি তার দুদিন পরে কি হয়েছে, আমি বিষ্ণুপুরে চলে গেছি, শ্বশুর বাড়িতে আমি চলে গেছি একটা হুম। কারণবশত, আমি আমার হাজবেন্ড। তো আমরা রবিবার রাতে আমি ব্যাক করেছি, শুক্রবার গেছি, রবিবার রাতে ব্যাক করেছি। হুম। রবিবার রাতে যখন ব্যাক করেছি যথারীতি বাড়িতে ঢুকেছি। আর ওই দাদার একটা বাচ্চা ছেলে ছিল, বাবিন, ভীষণ ভালোবাসতো আমাকে। এবার আমি যখনই বাইরে থেকে যেতাম বাচ্চাটাকে ডাকতাম, কিছু চকলেটস হোক বা চিপস হোক বাচ্চা তো নিয়ে যেতাম। এবার আমি গিয়ে দেখছি বাড়িতে ওরা সবসময় বাড়িতে আলো জ্বালিয়ে রাখতো, এবার আমি গিয়ে যথারীতি ডাকছি, বাবিন বাবিন করে ডাকছি। এবার বাবিন বাবিন করে যখন ডাকছি আমি ওপরে শুনছি প্রেসার কুকারের সিটির আওয়াজ হচ্ছে, কিছু একটা রান্না হচ্ছে, একদম ওপর তলা থেকে আওয়াজ আসছে। এবার আমি আমার হাজবেন্ডকে বললাম যে ওদের তো রান্নাঘর নিচে, ওপরে কিসের আওয়াজ হচ্ছে? তখন আমার হাজবেন্ড বললো হয়তো জেঠিমা বাড়িতে নেই সেজন্য হয়তো বৌদি ওপরে রান্না করছে। এটা বলার পর আমি ঘরে ঢুকতে যাব, তখন আমাকে ওই বাচ্চাটা ওপর থেকে বলল, আন্টি তুমি এসেছো? আমি বললাম হ্যাঁ রে বাবা, এই তো সবে এলাম, তুই কি করছিস? বললো কিছু করছি না। আমি বাচ্চাটা শুধু গলাটা শুনেছি, বাচ্চাটাকে দেখতে পাইনি কিন্তু। আচ্ছা। আমি ভাবলাম ঠিক আছে, ও ওপর থেকে হয়তো আমার বাচ্চাটা লুকোচুরি খেলতো। হুম। সাড়া দিয়েছে, আমি যথারীতি ঘরে চলে এসেছি, হাত মুখ ধুয়েছি, ফ্রেশ হয়েছি, খাবার দাবার খেয়ে যখন আমি ওয়াশরুমে যাব বলে বাইরে বেরিয়েছি, তখন দেখছি ওরা বাড়ি শুদ্ধ সব লোক গাড়ি নিয়ে বাড়ি ঢুকছে। আমি না কয়েক সেকেন্ডের জন্য শক হয়ে আমি জাস্ট বৌদিকে বললাম, তোমরা বাড়ি ছিলে না কেউ? বৌদি বলছে না। তুমি তাহলে আমি কার সাথে কথা বললাম? বলছে আমরা তো কেউ বাড়িতেই ছিলাম না, সবাই তো বেড়াতে গিয়েছিলাম, পুরো বাড়ি তো ফাঁকা ছিল। মানে আমি পুরো স্টান হয়ে গেছিলাম, আমি আর আমার হাজবেন্ড দুজনই একে অপরের দিকে খানিকক্ষণ তাকিয়ে just আমি এটাই ভাবলাম যে আমি কার সাথে কথা বলেছি, তাহলে কে ছিল সে? হুম। পরের দিন সকালে আমি যথারীতি বৌদিকে বললাম, বৌদি বলল না ইলিনা আমরা কেউ বাড়িতে ছিলাম না। বেশ এরকম করে গেছে কয়েকটা দিন, ঠিক তার পরের সপ্তাহে স্যাটারডে ছিল, শনিবার। শনিবার ছিল, এবার আমি বড় ঠাকুরের মন্দিরে পুজো দিতে গেছি, আর ওই বৌদি বাড়িতে একা ছিল, বাড়িতে আর কেউ ছিল না। সবাই যেহেতু বাইরে কাজ বাজ চাকরি বাকরি করে সবাই বাইরে থাকে। তো আমি বড় ঠাকুরের মন্দিরে পুজো দিতে গেছি, আমি আর আমার হাজবেন্ড, কেউ জানতো না বাড়িতে, কারণ আমি রেন্টে থাকি, ওরা বাড়িওয়ালা, জানাটা ওটা হুম। তার ডিউটির মধ্যে পড়ে না, বা আমারও বলে যাওয়াটা কোনো ডিউটির মধ্যে পড়ে না। হুম। তো যথারীতি আমি ওদের গেটটা যখন খোলা হতো না, গেটে একটা আওয়াজ হতো। হুম। এবার আমি পুজো দিতে গেছি, তখন পুজো মানে খানিক বাদে নাকি গেটটা খোলার আওয়াজ এসেছে। তখন নাকি ওই বৌদি জিজ্ঞেস করেছে যে ইলিনা তুমি বাড়ি এলে? আমার গলায় নাকি কেউ বৌদিকে বলেছে হ্যাঁ এই তো এলাম। কিন্তু মানে পরে যখন বৌদি ঘর থেকে বাইরে বেরিয়ে কোনো কারণে আমার সাথে কথা বলার জন্য এসেছে, তখন দেখছি আমার ঘরে লক করা। আমাকে সঙ্গে সঙ্গে বৌদি ফোন করে বলছে তুমি কোথায়, তুমি কি বাড়ি এসেছিলে? আর বলছি না আমি তো মন্দিরে। দুটো জিনিসের একটা সিমিলারিটি আমি পেয়েছি। হুম। ওই বাচ্চাটার গলায় যে আমার সাথে কথা বলেছিল হুম। হুম। তার গলাটা খুব মানে তীক্ষ্ণও না, আবার খুব মানে আস্তেও না, মানে একটা খুব মিনমিনে গলা। আর আমার ভয়েসটা নকল করে যে বৌদির সাথে কথা বলেছে তারও সেম গলা, খুব একটা মিনমিনে গলা। আচ্ছা। তো আমি যে যথারীতি বুঝলাম যে এটা তাহলে ঠিক হচ্ছে না। ঠিক যেহেতু হচ্ছে না আমি এখানে থাকবো না, আমি এখানে আমি আমার আমার হাজবেন্ড এই বিষয়গুলো একদম বিশ্বাস করে না। হুম। আমি আমার হাজবেন্ডকে বললাম আমি থাকবো না, আমি এখান থেকে চলে যাবো। এবার তখন যেহেতু খুব গরম, এবার বজবজের মতো জায়গায় বাড়ি খুঁজে পাওয়াটাও খুব চাপের। হুম। আমার খুব ভালো মতো মনে আছে সেই দিনটা ছিল রথের দিন। আমার হাজবেন্ড একদম এই জিনিসগুলোতে বিশ্বাস করে না। রথের দিন বাড়িতে কেউ ছিল না।
আমি বসে আছি, উঠোনে বসে আছি, আমি দেখছি সারা বাড়িতে কোথাও কিচ্ছু নেই, এত এত গরম। অথচ ওই যে তোমাকে যে কর্নারটা আমি বললাম, হুম যেটা হুম হলো পূর্ব আর হলো গিয়ে দক্ষিণ পূর্ব দিকের যে কর্নার, ওই কর্নারে একটা গাছ ছিল, পেয়ারা গাছ। সেই পেয়ারা গাছটা পুরো ঝড়ের মতো দুলছে, অথচ গাছের একটা পাতাও দুলছে না। আমার হাজবেন্ড রথযাত্রা উপলক্ষে বাইরে থেকে এই তেলে ভাজা পাঁপড় জিলিপি এগুলো নিয়ে এসেছে, হুম নিয়ে নিয়ে এসেছে। এবার ও এমনি ঝড়ের মতো দুলছে, তো আমাকে বলছে, দেখো এলি না, গাছটা এমনি এমনি দুলছে। আমি কিছু রিয়েলাইজ করলাম, তো ওকে বললাম তুমি ঘরে এসো, তুমি বাইরে থেকে যে তেলে ভাজাগুলো নিয়ে এসেছো সেগুলো খাও। ও বলছে, না, হ্যাঁ তোমরা তো এত ভূত ভূত করে ভয় পাচ্ছো, তাহলে বরঞ্চ ওকে ডাকি, একসাথেই খাবো। আমি ওকে বললাম, না এগুলো করো না। ও আমার কথা শোনেনি সেদিন। এবার আমার হাজবেন্ড আমার কথা অগ্রাহ্য করে বাইরে বসে তেলে ভাজাগুলো খেলো। খেলো, আমি তারপরে ভাত বানালাম, ভাতটা রান্না করলাম, খাবারটা বানালাম, আমার হাজবেন্ড হলো না খুব মানে টকেটিভ হুম আর ভীষণ চার্মিং। কিন্তু ওকে যখন আমি ওই খাবার বাইরে বসে খাবারটা খাওয়ার কিছুক্ষণ পর থেকে দেখছি না, ও তো চুপ হয়ে গেছে। তো আমি ভাবলাম কি হলো, হঠাৎ করে চুপ হয়ে গেল, এত বিষয়টার গুরুত্ব দিন। রাতে যখন খেতে বসেছি তখন আমার হাজবেন্ড আস্তে আস্তে খাবার খায়। আমি যখন ওর খাবারটা দিচ্ছি আমি দেখলাম ও খুব মানে একদম গোগ্রাসে খাবারটা খেলো, খাবারটা খেয়ে মানে হয়তো খুব খিদে পেয়ে গেছে। খাবারটা খেয়ে রাতে ও ঘরে গিয়ে বসলো, বিছানায় বসে আছে, বসে ফোন ঘাঁটছে। ফোন ঘাঁটছে আর আমি হলাম গিয়ে, আমার তখন ফাইনাল ইয়ারের থিসিস পেপার জমা দেওয়ার ছিল, আমি আমার থিসিসের কাজটা কমপ্লিট করছিলাম। এবার যে কর্নারটা বরাবর মাঝের পোর্শনে রান্নাঘরটা ছিল, মানে যেখান থেকে বাসনের আওয়াজ হচ্ছিল, হুম হুম আমার হাজবেন্ডকে রেখে ওই কোণাটা এক দৃষ্টে তাকিয়ে রয়েছে। তো আমি অ্যাজ ইউজুয়ালি ওর দিকে তাকিয়ে বললাম যে, তুমি ওখানে কি দেখছো, কি আছে, ঘরের কোনায় তো কিছুই নেই। তার থেকে ওঠো, অফিসের কাজ যদি তোমার হয়ে থাকে তাহলে ওঠো, বিছানাটা করবো, ঘুমাবো। ও না বেশ আমার দিকে তাকিয়ে বলছে, এই একদম চুপ কর, একটাও কথা বলবি না তুই। আমি না খুব ভয় পেয়ে গেছি, কি হলো, আমার হাজবেন্ড কিন্তু এরকম না, আমাকে ভীষণ ভালোবাসে। হুম যে মানুষটা কোনোদিন আমাকে তুই করে বলে না, সে হঠাৎ করে আমার দিচ্ছে, চোখ মুখ লাল হয়ে গেছে। আমি বলি, তুমি এরকম ব্যবহার করছো কেন আমার সাথে? বলছে, আছিস কেন তুই এখানে, চলে যা, বেরিয়ে যা, তুই আছিস কেন, তোকে আমি সহ্য করতে পারছি না, তুই বেরিয়ে যা এখান থেকে। আমি বলছি, বেরিয়ে যাওয়া মানে, না তুই আছিস কেন। আমি তখন বুঝতে পেরেছি যে কিছু একটা ওর ওপর এফেক্ট হয়েছে। হুম আমি তখন যথারীতি আমি বললাম, ঠিক আছে দাঁড়াও, আমি পাশের বাড়ির আমি পাশের ঘর থেকে বৌদিকে এক্ষুনি ডেকে আনি। আমি যখন দরজা খুলতে যাচ্ছি, ও লিটারেলি এসে আমার পেছন থেকে হাত দুটো শক্ত করে ধরছে। ও বলে, তুই বেরোবি না, তুই কোথাও যাবি না, তুই যদি বেরোস তোকে আমি মেরে ফেলি। আমি বলছি, তুমি ছাড়ো। আমি এক কথায় ভীষণ মানে একদম মানে জোর জবরদস্তি হাতটা ছাড়িয়ে আমি ফোনটা নিয়ে বাইরে বেরিয়ে বৌদিকে বললাম, তুমি এক্ষুনি এসো। ও এলো, আসার পর আমার হাজবেন্ড সবার সাথে খুব ভালো ব্যবহার করে। ওই দাদাটাও এলো, যে ওর বন্ধু, সে হুম এসে বলছে, পার্থ কি হয়েছে? কিছু হয়নি, চলে যাও, সব এখান থেকে চলে যাও, আমার কাছে কেউ আসবে না, সব চলে যাও। ভীষণ চিৎকার চেঁচামেচি করলো। আমি লাস্টে ঠাকুর ঘরে গঙ্গা জল ছিল, আমি গঙ্গা জল নিয়ে ওকে ছিটা মারলাম। হুম খানিক বাদে দেখলাম ও নর্মাল হলো। নর্মাল হওয়ার পর আমি শুয়ে ঘুমিয়ে পড়ি। হুম আমি ঘুমিয়ে পড়ার পর মাঝরাতে দেখছি আমার হাজবেন্ড আমাকে ধাক্কা দিচ্ছে, না ওঠো ওঠো, দেখো ঘরের কোনায় কে দাঁড়িয়ে আছে, ওঠো, ঘরের কোনায় কে দাঁড়িয়ে আছে। ঠিক ওই জায়গাটায় আঙুল দিয়ে আমাকে ও দেখালো, ঠিক ওই কোনাটায়, মানে ওই দেখো। দক্ষিণ পূর্ব যে কোনটা? হ্যাঁ ওই কোনাটায় ঘরে কে দাঁড়িয়ে আছে, দেখো কে দাঁড়িয়ে আছে। আমি বলছি, কে দাঁড়িয়ে আছে? কেউ দাঁড়িয়ে নেই, কেউ দাঁড়িয়ে নেই, কিন্তু আমি নিজের চোখে দেখতে পাচ্ছি একটা মিশমিশে কালো লম্বা মতো লোক দাঁড়িয়ে আছে। লোক? হ্যাঁ, একটা মিশমিশে কালো লম্বা মতো লোক দাঁড়িয়ে আছে। আচ্ছা। কিন্তু রাত যেহেতু, তখন আমি ঘড়িটা দেখলাম 3:17 বাজে ঘড়ি। বললাম, ঠিক আছে ঘুমিয়ে পড়ো। ও ঘুমিয়ে পড়লো। জাস্ট পরের দিন আমি
স্নান টান করে পুজো দেবো বলে আমি যখন ঠাকুরের ইয়ে করছি তখন দেখছি আমার দরজাটা অটোমেটিক নিজের থেকে খুলছে আর বন্ধ হচ্ছে, আচ্ছা, নিজের খুলছে আর বন্ধ হচ্ছে। এটা তোমাদের ঘরের মানে? আমার ঘরে দরজাটা অটোমেটিক খুলছে আর বন্ধ হচ্ছে। আমি প্রথমে একবার তাকালাম, ভাবলাম হাওয়ায়, বাইরে দেখলাম কোনো হাওয়া নেই। তারপরে জাস্ট কয়েকটা মিনিটে আমি দেখলাম একটা মিশমিশে কালো হাত, মানে লোমশ হাত দরজাটাকে খুলছে আর বন্ধ করছে। আমি সেই দিন সত্যি খুব ভয় পেয়েছিলাম। মানে এতটাই ভয় পেয়ে গেছিলাম যে আমার মনে হচ্ছিল যে আমি ওখানটায় সেন্সলেস হয়ে পড়ে যাবো। মানে এটা ভাবলাম আমি কয়েক সেকেন্ডে যে একটা ঠাকুর ঘরেও অব্দি নেগেটিভ এনার্জি এতটা স্ট্রং হতে পারে। আমাদের যে কুলপুরোহিত ছিল, আমি তাকে ফোন করার পর উনি আমাকে বললেন যে হ্যাঁ, কখনো কখনো নেগেটিভ এনার্জি ভীষণ রকম স্ট্রং হয়, তবে তোমার মানে তুমি যেটা দেখেছো সেটা কতটা সত্যি মিথ্যে সেটা আমাকে একবার যাচ করতে দাও। উনি যেখানে থাকি তার অ্যাড্রেসটা চাইলেন, চাওয়ার পর উনি আমাকে বললেন যে হ্যাঁ, একটা নেগেটিভ এনার্জি ফর্ম করেছে, ডেফিনেটলি একটা নেগেটিভ এনার্জি ফর্ম করেছে, তবে সেটা খুব স্ট্রং, খুব পাওয়ারফুল। তুমি যদি পারো সেখান থেকে বাড়িটা ছেড়ে বেরিয়ে এসো। হুম। এবার যথারীতি আমরা ডিসাইড করলাম না, আমি বাড়িটা ছেড়ে বেরিয়ে আসবো, আমাকে বেরিয়ে আসতে হবে, এটা ডিসাইড করলাম। না, 2-3 দিন চলে গেছে এরকম। বেশি এফেক্টটা হতো শনি মঙ্গলবার, আমার দিনটা মনে আছে, মঙ্গলবার ছিল সেদিন। মঙ্গলবার রাত্রিরে আমি আমার হাজবেন্ডকে বললাম যে খাওয়া যখন হয়ে গেছে তাহলে বিছানাটা ঠিক করো, আমরা শোবো, শুয়ে পড়বো। তো ও বললো ঠিক আছে, তাহলে বিছানাটা ঠিক করি, তাহলে শুয়ে পড়ি। এবার আমাকে যে ভাইটার কথা বলেছিলাম, যে তান্ত্রিক, সে আমাকে একটা কথা বলেছিল যে দিদি, যতদিন না অব্দি তুমি এই জায়গা থেকে বেরোতে পারছো, তুমি একটা কাজ করবে, তুমি যে ছুরি বা যে বটি দিয়ে মাছ কাটো, সেই ছুরি বা বটিটা রাতে ঘুমানোর সময় তোমার মাথার কাছে নিয়ে ঘুমোবে। হুম। হুম। এটা কিন্তু ভীষণ পাওয়ারফুল, হুম। তোমার ক্ষতি করতে পারবে না। হুম। তো সেদিন নর্মালি আমি ভাবলাম তাহলে এতটাই যখন বিরক্ত করছে, এবার আলটিমেটলি কি হয়েছে বিষয়টা, এবার ওদের দিক থেকে ওই নেগেটিভ এনার্জিটা টোটালি আমার উপর এসে পড়েছে। তার কারণটাও আমি পরে বুঝতে পেরেছিলাম যে কি কারণে ও আমার উপর এতটা এফেক্ট করেছে। তো সেই দিন রাত্রিরে তখন মোটামুটি 11:15, মানে 11:30 থেকে 11:15, এই টাইমটা যথারীতি বিছানা করে মানে চুল টুল আঁচড়ে আমি শুতে যাব, জাস্ট ছুরিটা এনে বিছানার পরে রাখলাম। ছুরিটা এনে বিছানার পরে রাখা আমার একটা অভ্যেস হলো, আমি রাত্রেবেলা ড্রেস চেঞ্জ করে ঘুমাই। মানে সারাদিনের যে ড্রেসটা আমি ক্যারি করি সেটা রাতে আমি সবসময় চেঞ্জ করি। কিন্তু ড্রেসটা আমি যখন চেঞ্জ করলাম, হুম। চেঞ্জ করার পরে আমি দেখলাম আমার কপাল বরাবর কেউ খুব রাগবশত একটা নখ বা ছুরি কিছু একটা চালিয়ে দিল। কপালে নখ জাতীয় কিছু দিয়ে একটা বোধহয় রাগ করে, মানে রাগবশত চালিয়ে দিল। আমি খুব করে চিৎকার মানে করলাম, এটা তুমি দেখলে না বুঝতে পারলে যে মানে আমি বুঝতে পারলাম আচ্ছা। যে নখ কিছু একটা চালিয়ে দিয়েছে। আমি করে চিৎকার করি, মানে খুব শার্প কিছু একটা হ্যাঁ, চালানো হয়েছে। শার্প কিছু একটা চালিয়ে দিয়েছে। চিৎকার করে আমি কপালটা চেপে দিলাম। এবার আমার হাজবেন্ড পাশে বলছে কি হয়েছে রিনা তোমার? আমি বলছি কপালে না একটু লাগলো, কিছুতে একটা লাগলো। বলছে কিসে লেগেছে? আমি বলছি কিসে লেগেছে সেটাই তো বুঝতে পারছি না। এবার যখন হাতটাও সরিয়ে দেখছি আমার কপালটা কেটে রক্ত পড়ছে। আমি বলছি এ কি, তোমার তো কপালটা কেটে গেছে, তোমার কপালটা কাটলো কি করে? আমি বুঝে গেছি কপালটা কিসে কেটেছে, ছেড়ে দাও, আমি আজকে সারা রাত জেগে থাকবো, আমি দেখি যে ও আমাকে কতটা জ্বালাতে পারে। সেই জন্য আমি সারা রাত জেগেছিলাম। ওই ফজরের যে আজানটা হয়, সেই ফজরের আজানের পর আমি ঘুমোতে গেছিলাম। ও সারা রাত এত জ্বালিয়েছে, পুরো দরজা জানলায় প্রচন্ড আওয়াজ করেছে। সারা বাইরে থেকে, উঠোন থেকে, মানে কেউ যখন হেঁটে বেড়ালে যেরকম পায়ের আওয়াজ হয় সেরকম আওয়াজ হয়েছে। হুম। এমনকি দরজা, মানে আমার গ্রিলটা, মানে ছিটকিনিটা টেনে খুলে দিয়েছে। ঠিক এই লেভেলে ও ইরিটেট করেছে। তার 2 দিন বাদে আমি বাড়িটা ছেড়ে দিই। তো আচ্ছা, যখন এই এই মানে এই ঘটনাগুলো হচ্ছিল, সে কি কোনোভাবে তোমার ঘরের ভেতর এসেছিল সেটা বুঝতে পেরেছো? এসেছিল, হ্যাঁ, ও ঘরের ভেতর ঢুকেছিল। সেটা ঢুকেছিল মানে
আমি দেখেছি তো নিজের চোখে, আচ্ছা। মানে ওর যে কালো মানে হুম। ছায়া মূর্তিটা সেটা তো আমি দেখেছি। না বাট সেই পার্টিকুলার দিনে মানে যেদিনকার ওই ছিটকিনি খুলে দিচ্ছিল এরকম, সেই দিন কি এসেছিল ঘরের ভেতরে? সেই দিন সন্ধ্যাবেলায় আমি দেখেছি। আচ্ছা। সন্ধ্যাবেলা না, সরি, দুপুরবেলা পুজো দেওয়ার সময় আমি দেখেছি। আচ্ছা। এইবার পরে আমি যেটা করেছিলাম, মানে ওই বৌদির সাথে কথা বলে আমি যেটা জানতে পেরেছিলাম, কিছু একটা নেগেটিভ এনার্জি চালনা করা হয়েছিল, আচ্ছা। যেটা ব্রহ্মদৈত্য বা এই জাতীয় কিছু। এবার আমি ব্রহ্মদৈত্য বিষয়টা সম্পর্কে আমার খুব একটা নলেজ ছিল না। পরে যখন আমি যে যে ভাইটা তান্ত্রিক তার কাছে জিজ্ঞেস করেছিলাম, তো সে আমাকে এটা বলেছিল যে যে সমস্ত ব্রাহ্মণ ছেলেরা পৈতে হওয়ার আগে মারা যায় তারা ভীষণ পাওয়ারফুল হয়। আমি জানি না এটা কতটা সত্যি বা কতটা মিথ্যে, তারা নাকি ভীষণ পাওয়ারফুল হয়। হুম। আর যে যে মানে যে গাছটা বা যে কর্নার বরাবর মানে ওকে রাখা হয়েছিল, যে গাছটা ঝড়ের মতো দুলতো, ওই পোর্শনটাতেই নাকি ওকে এনে রাখা হয়েছিল। আচ্ছা। কারণ আমি যেইটুকু জানি, মানে ব্রহ্মদৈত্যর সাথে গাছের একটা কানেকশন রয়েছে, ওরা ওখানে থাকে এবং ব্রহ্মদৈত্যের অনেক রকম ভার্সন হয়। মানে ছোট বয়সের, তারপরে যেই সাত্ত্বিক ব্রাহ্মণ কোনোভাবে হয়তো মানে নিজের ওই নিষ্ঠা থেকে কোনোভাবে মানে বিচলিত হয়ে গেছেন, তো সেই ক্ষেত্রেও অনেক সময় হয়ে থাকে। মানে আবার হয়তো নিষ্ঠাবান এরকম ছিলেন, কোনো কারণে তিনি মারা যাওয়ার পরেও তিনি সেই সমানভাবে নিষ্ঠাটা পালন করে যাচ্ছেন, বিভিন্ন থাকে। এবার তাদের ক্ষতি করার মানে কারণ বা পাওয়ার গুলো আলাদা আলাদা হয়। হ্যাঁ, তো যাই হোক, তুমি তারপরে হ্যাঁ, আমি বাড়িটা ছেড়ে দিয়েছিলাম। তবে বাড়িতে থাকাকালীন আরো কিছু অ্যাবনর্মালিটি আমি পেয়েছি। ওই বাড়িতে যে কুকুরটা ছিল সে বিনা কারণে চিৎকার করতো। এমনকি যে পাখিটা ছিল, হুম হুম, মানে আমি এটা কিছুটা বলতে পারো আমি এক্সপেরিমেন্ট করেছিলাম বিষয়টার ওপর। ও সারাদিন নেগেটিভ এনার্জিটা সারাদিন ভীষণ রকম ইরিটেট হতো সারাদিন। হুম হুম, আহ এমনকি ওই বৌদিকে পিঠে আঁচড় দিয়ে দিয়েছে, মানে যে বাড়িওয়ালা বৌদি তার পিঠে আঁচড় দিয়ে দিয়েছে। ওই বাড়িতে একটা পাখি ছিল, হুম, যেটা কবুতর, আচ্ছা। যেটা মানে অন্য প্রজাতির একটা কবুতর ছিল, যেটা কথা বলতে পারতো। সেই পাখিটা মানে একটা ধরো বারান্দায় রেখে দেওয়া রয়েছে, বারান্দায় কেউ নেই, অথচ পাখিটা সমানে কে কে বলে চিৎকার করছে, আচ্ছা। কেউ কিন্তু নেই। এবার আমি এক্সপেরিমেন্ট করেছিলাম এইভাবে যে হুম পুরো বারান্দাটা ফাঁকা, বারান্দার একটা কোণায় পাখিটা রাখা রয়েছে। হুম, হুম, হ্যাঁ, পাখিটা বিনা কারণে কে 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 বলে চিৎকার করছে। আমি যে পার্টিকুলার জায়গাটায় পাখিটা রয়েছে সেখানে আমি হনুমান চল্লিশা চালিয়ে রেখেছি। যতক্ষণ হনুমান চল্লিশা চলেছে ততক্ষণ পাখিটার কোনো রকম কোনো সাউন্ড রিফ্লেক্ট হয়নি বা পাখিটার চিৎকারও করেনি। আমি যে হনুমান চল্লিশাটা বন্ধ হয়ে গেছে তখনই আবার খানিক বাদেই পাখিটা আবার কে কে বলে চিৎকার করছে। বা আমি গঙ্গা জল স্প্রে করে দেখেছি, যতক্ষণ অব্দি গঙ্গা জলটা রয়েছে ততক্ষণ অব্দি পাখিটার কোনো চিৎকার শোনা যায়নি বা কুকুরেরও কোনো বার্কিং শোনা যায়নি। হুম। কিন্তু গঙ্গা জলের রিয়াকশনটা যখনই কেটে গেছে তখনই অ্যাক্টিভিটিটা আবার স্ট্রং হয়েছে। আচ্ছা, পাখিটা এক্স্যাক্টলি কোন দিকে তাকাতো সেটা বুঝতে পেরেছিলে? মানে কোন দিকে তাকিয়ে মানে কে কি দেখো ওই যে নেগেটিভ এনার্জিটা না, এটা পুরো বাড়িটাতেই ঘুরতো, প্রোফাইল? পুরো বাড়িটাতেই নেগেটিভ এনার্জিটা ঘুরতো। তবে যেটা আমি পরে জেনেছিলাম যে ওটা নাকি খুব খারাপ জাতীয় কিছু ছিল, যে ওই নোংরা খায়, সেই জন্য কুকুরের পটি গুলো খেয়ে নিচ্ছে, হুম কুকুরের পটি খেয়ে নিচ্ছে। যাই হোক, আমি পরে যেহেতু জায়গাটা খুব খারাপ, হুম, খুব হুম, প্রবলেম হচ্ছিল। হুম, আর প্রবলেমটা আমার উপর করছিল এই কারণেই, ওদের ফ্যামিলি কোনো বিষয়ে হয়তো এটা চালনা করা হয়েছিল, যেটা আমি নিজের মতো করে অ্যানালাইসিস করেছি। হুম, হুম। হয়তো সেই বিষয়টাতে আমি ঢুকে গেছিলাম বা আমি সেভ করতে চাইছিলাম, সেই হুম। জন্য হয়তো আমার উপর ও, আক্রোশটা তোমার উপরে হ্যাঁ, করে। আক্রোশটা আমার উপর দেখিয়েছে। মানে ও কার্যোদ্ধারের জন্য তোমাকে সরাতে হবে, এটা অ্যাকচুয়ালি। হ্যাঁ, কার্য উদ্ধারের জন্য আমাকে সরাতে হবে। কিন্তু যেহেতু আমি বাধা দিচ্ছিলাম বা আমি বিভিন্ন রকম এক্সপেরিমেন্ট করছিলাম, হুম হুম, বা হয়তো আমি থাকলে ও যে কার্য উদ্ধার করার জন্য ওকে পাঠানো হয়েছিল সেটা হয়তো ও করতে পারছিল না, হুম, হুম, সেই কারণে হয়তো আমার উপর আক্রোশটা দেখাচ্ছিল বা রাগটা দেখাচ্ছিল। হুম।
আচ্ছা, পরবর্তী ক্ষেত্রে তুমি যখন বাড়িটা ছেড়ে চলে আসো, তারা এখন কেমন রয়েছে, বা পরবর্তী ক্ষেত্রে কি ঘটলো তাদের সাথে? পরবর্তী ক্ষেত্রে যেটা এখনো কথা হয়, হুম। যেটা আমি শুনেছি বাড়ির মেম্বার গুলোর মধ্যে নাকি ভীষণ ঝামেলা হয়েছে, মানে কারোর সাথে সম্পর্কগুলো নাকি ঠিক নেই। আচ্ছা। আহ, আর যেটা আমি শুনেছি ওই বাড়িতে ছোট আন্টির যে ছেলে ছিলেন তার নাকি অ্যাক্সিডেন্ট হয়েছিল মাঝখানে, আচ্ছা, এইরকম কিছু ঘটেছিল মানে সবাই কিন্তু। ওই বাড়িতেই থাকেন? হ্যাঁ, ওটাই ওদের পৈতৃক সূত্রের মানে পৈতৃক বাড়ি। আর হুম। বাড়িটা হলো গিয়ে মানে বাড়িটার অ্যাড্রেস হলো কাপালি পাড়া, মানে যেখানে একটা টাইমে কাপালিকরা থাকতো, হুম। হুম। সেরকম একটা জায়গায় ওই বাড়িটা। অ্যাকচুয়ালি বজবজ জায়গাটা হলো গিয়ে খুব একটা ভালো নয় অ্যাকচুয়ালি, কি বলতো, ওই বজবজ এরিয়াটা তো অনেক পুরনো শহর, হুম। মানে আমাদের সাউথ সেকশনের সব থেকে পুরনো শহর ওটা। হুম। এবার যেহেতু পুরনো শহর, ওই জায়গাটার মানে বেশিরভাগ পোর্শনই কবরস্থান বা কাপালিকদের জায়গা ছিল। আচ্ছা। আমার মনে হয় সেই জায়গা থেকে ওখানে নেগেটিভিটিটা ভীষণ রকম স্ট্রং হয়ে আছে। নেগেটিভিটি বলো বা হুম। খারাপ কিছু বলো, এটা হয়ে রয়েছে। আর তারপর যেহেতু আমি শিফট করে যাই আর আমার হাজবেন্ডের ট্রান্সফার হয়ে যায়, ঠিক তারপর পরই আমার হাজবেন্ডের ট্রান্সফার হয়ে যায়, হুম। হুম। দমদমে ট্রান্সফার হয়ে যায়। সেই জন্য আমি আর খোঁজ পাইনি ওখানে কি হয়েছে বা আমি যাওয়ারও সুযোগ পাইনি। তবে লাস্ট 3 বছরে আমি যত প্যারানর্মাল অ্যাক্টিভিটিস দেখেছি হুম। হুম। বা যত ভূত বলো প্রেত বলো পিশাচ বলো, সমস্তটা আমি বজবজেই রিয়েলাইজ করেছি। হ্যাঁ, কিছু আলাদা আলাদা জায়গায় হয়েছে, আমার বিষ্ণুপুরে আমার শ্বশুর বাড়িতে আমি ফেস করেছি, আমি রাস্তায় কিছু জায়গায় ফেস করেছি, আমি এখন যে কলেজটাতে পড়াচ্ছি হুম। সেখানেও কিছু নেগেটিভিটি আছে, সেটাও আমি ফেস করেছি। কিন্তু স্ট্রং নেগেটিভিটি বা যেটা আমার ওপর এফেক্ট করেছে সেটা আমি বজবজে 3 বছর থাকাকালীনই পেয়েছি। আচ্ছা, এর পরবর্তী ঘটনাগুলো কি ওই বজবজে যেখানে থাকতে তারপরে ঘটে, নাকি তার আগেও কখনো ফেস করেছো এই ব্যাপারগুলো? না, আমি 2022 থেকে 2022-এর জানুয়ারি থেকে হুম। 2024-এর জানুয়ারি অব্দি হুম। হুম। আমি বজবজে কাটিয়েছি। আচ্ছা। আমি স্ট্রং নেগেটিভিটি আমি বজবজেই পেয়েছি। আচ্ছা। আচ্ছা, ওই বাড়ির এফেক্ট যেটা মানে তোমার ওরকম কপালে এরকম কেটে দিল, বা এরকম যে হুম, এফেক্টটা পড়েছিল, তো সেটা কি পরে কন্টিনিউ হয়েছিল ওখান থেকে ছেড়ে আসার পরে, নাকি না, 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 ওখান থেকে ছেড়ে আসার পর আর সেটা আমার উপর হয়নি। মানে তোমাকে ওখান থেকে তাড়াতে চাইছিল যেন তেন প্রকারে? হ্যাঁ, মানে আরেকটা যেটা প্রবলেম হচ্ছিল, খুব হুম। অসুস্থ হয়ে পড়ছিলাম আমি ওই হুম। জায়গাতে। হুম। মানে আমি অসুস্থ হয়ে পড়ছিলাম, আমি হলাম কি ভীষণ মানে কি বলবো, মানে অ্যাগ্রেসিভ হয়ে যাচ্ছিলাম মানে আমার হাজবেন্ডের প্রতি। আমি আমার হাজবেন্ডকে সহ্য করতে পারতাম না, এরকম সিচুয়েশন চলে আসছিল। আচ্ছা। বাট আমি অ্যাকচুয়ালি আমি এরকম নই। হুম। মানে ঘটনার রীতিটা তাহলে ওইখানকার ঘটনার রীতিটা এইখানেই হয় আর কি? হ্যাঁ, আচ্ছা, আচ্ছা। একদমই। আর তোমার থেকে তাহলে পরে আরো যা যা গল্প রয়েছে হ্যাঁ, অবশ্যই শুনে নেওয়ার চেষ্টা করব। ভালো লাগলো শুনে, ঘটনাটা একটু অন্যরকম। আহ তো অবশ্যই শুনবো, তোমার কলেজে তুমি যা যা বলতে চাইবে অবশ্যই শুনবো। কল আমার অনেক ঘটনাই আমি রিয়েলাইজ করেছি যেটা বিয়ের আগে, মানে আমার যেটা মনে হয় যে আমি হুম। হুম। বিয়ের আগে বিষয়টাতে নিয়ে আমি এতটাও ঘাটাঘাটি করতাম না। হুম। কেননা আমার অরিজিন মানে আমার বাপের বাড়ি হলো বারাসাত, হুম। যেখানে এই ধরনের কোনো কিছু চল নেই। কিন্তু আমার বিয়ের পর আমার শ্বশুর বাড়ি বিষ্ণুপুর, ওরা হলো ট্র্যাডিশনাল ফ্যামিলি, এদেশীয়, হুম। হুম। 150 বছরের পুরনো বাড়ি, যে বাড়িতে অনেক রহস্য লুকিয়ে আছে। সেখানেও নিশ্চয়ই ঘটনা রয়েছে একদম, এরকম? মানে আমি বৌভাতের দিন থেকে রিয়েলাইজ করেছি। তবে আমি যেটা পরে বুঝেছি সেটা সমস্তটাই চালনা করা আমার উপর। আচ্ছা, মানে বারবার তোমাকেই ভিকটিম হতে হয়েছে আর কি? হ্যাঁ, যেহেতু আমি আহ, এগুলো রিয়েলাইজ করি বা হয়তো আমার রাশিজনিত কারণে হুম। হুম। হয়তো আমি ফিল করি, সেই জন্যই ভিকটিম আমি। আর কিছু ফ্যামিলি ইস্যু তো রয়েছে, সেই কারণে আমি ভিকটিম হয়ে গেছি। আমি একা ভিকটিম না, আমার হাজবেন্ডও ভিকটিম হয়েছে। মানে যত সময় গেছে এই জিনিসগুলো আরো বেশি করে রিয়েলাইজ করতে পারো তুমি, ওই হুম, হুম। পাওয়ারটা এসেছে আর কি? হ্যাঁ, এতটাই এসেছে, ইনফ্যাক্ট আমি এখনো রিয়েলাইজ করি।
আচ্ছা। আর আরেকটা জিনিস আমার জানার ছিল যে মানে তোমার হাসব্যান্ড মানে দাদা যখন ওরকম তোমাকে ওরকম রেগে গিয়ে বলছিলেন আর কি চপ খাওয়ার হুম, পরে, ওর তো চোখগুলো পুরো লাল হয়ে গেছিল। হ্যাঁ, তো দাদার কি সেই ঘটনাটা মনে রয়েছে পরে? না, ওর মনে নেই। আমি পরের দিন সকালেই যখন বলেছিলাম, হুম হুম ও বলছে আমি বলেছি, আমি তো এরকম বলতে পারি না। আমি বললাম, হ্যাঁ পার্থ, তুমিই বলেছো। এবার ও বিষয়টা একদমই ভুলে গেছে, আর আমি ওকে ওটা আর মনে করাতেও চাই না। হুম হুম কারণ একটা নেগেটিভিটি তো, হুম সেটাকে আমার মনে হয় যে অ্যাভয়েড করে যাওয়াই উচিত। এক্স্যাক্টলি। মানে পুরোপুরি দাদা পজেসড হয়ে গেছিলেন আর কি ব্যাপারটা। একদমই তাই, ও পুরোপুরি ওটার প্রতি হুম, একদম পজেসড হয়ে গেছে, মানে ওকে হিপনোটাইজ করে রাখা হয়েছে। করে রাখা হয়েছে এক্স্যাক্টলি। তো শুনে খুবই ভালো লাগলো, অবশ্যই আমি পরবর্তী ক্ষেত্রে আরো ঘটনা তোমার থেকে শুনে নেব। আহ তো আজকে আপাতত এইখানেই থাক, পরবর্তী ক্ষেত্রে অবশ্যই শুনবো তোমার থেকে ঘটনা। ঠিক আছে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। হ্যাঁ, অ্যাকচুয়ালি ওয়েলকাম। আমি অনেকদিন ধরেই ভাবছিলাম এগুলো কনফেস করব, কিন্তু সেরকম কোনো প্ল্যাটফর্ম পাচ্ছিলাম না। যাকে তুমি আমাকে প্ল্যাটফর্মটা দিলে, সেই জন্য না আমি তোমার প্রতি থ্যাংক। না, আমি 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 ধন্য হলাম সত্যি তোমার থেকে এই ঘটনাগুলো শুনে নিয়ে। তো তোমাকে মানে আমার তরফ থেকে তোমাকে অবশ্যই একটা ধন্যবাদ অবশ্যই তোমার মানে প্রাপ্য রয়েছে। মাই প্লেজার। থ্যাংক ইউ সো মাচ। অ্যাকচুয়ালি সবাই বলবো না, অনেকেই মনে করে যে না এসব কিছু হতে পারে না, এগুলো কিছু নেই, বাট আছে। মানে যাদের উপর দিয়ে ঘটনাগুলো বয়ে যায় না, ঘটনাগুলো ঘটে যায়, তারাই আছে, একমাত্র জানেন, আছে, বোঝেন। আছে, সত্যি আছে। নেগেটিভ এনার্জি কখনো কখনো পজিটিভ এনার্জির থেকেও স্ট্রং। স্ট্রং হয়, এক্স্যাক্টলি। একদম হয়। আর আমি আরেকটা জিনিস আমি নিজে বুঝেছি যে যত এই ঠাকুর দেবতার স্থান রয়েছে না, কিছু এমন এনার্জি থাকে তারা মানে মুক্তি পাওয়ার আশায় এসব জায়গায় ঘোরাফেরা করে, এবং যারা মুক্তি দেন তথাকথিত তান্ত্রিক গোছের মানুষজন বা এরকম কাজের সাথে যারা যুক্ত, তাদের আশেপাশেও এরা প্রচন্ড পরিমাণে ঘোরাফেরা করেন এবং তাদেরকে দিয়ে কাজ করানো হয়, এবং শর্ত সাপেক্ষে তাদের সেগুলো শর্তগুলো যদি পূরণ করে তারা রাখে, তাদেরকে মুক্তি দেওয়া হয়, তারা দিতে পারেন, অনেকেই এরকম করেন। হ্যাঁ, এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি, এটা আমিও শুনেছি। হুম এটা আমি শুনেছি। যেমন কিছু মানুষ আছে যারা উইডো, তারা কিন্তু ধূমাবতীর উপাসনা করে, হুম 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 যেটা কিন্তু নেগেটিভ এনার্জিকে মানে এক কথায় আহ্বান করা। হ্যাঁ, মায়ের উচ্ছিষ্ট রূপের মধ্যে ওইটা মানে হ্যাঁ, পড়ে, তো তার পুজো এমনি সময় মানে নাই, করতে নেই, করতে নেই একেবারে, ইভেন তার দিকে তাকিয়েও পর্যন্ত তাকাতে তাকিয়েও নেই। কখনো ইয়ে ধূমাবতী হলো গিয়ে মা- মানে মায়ের আম, বৈধব্য রূপ আর কি, প্রচন্ড করুণ দশা, মানে তার করুণ দশা, শুধু দারিদ্র করুণ না, অবস্থা। খুব মানে দুরদীর্ণ একটা দশা হ্যাঁ মায়ের, হ্যাঁ এক্স্যাক্টলি। দীর্ণ দশা। তো তার ওই রূপের পুজো করা মানে সেই টাইপের এনার্জি বা সেই টাইপের জিনিসকে আহ্বান করা। তো সেই দিক দিয়ে, নেগেটিভিটির দিক দিয়ে প্রচন্ড স্ট্রং এই প্রক্রিয়া। হ্যাঁ, ভীষণ স্ট্রং, ভীষণ স্ট্রং নেগেটিভিটি। হ্যাঁ, তো আজকে আপাতত তাহলে এখানেই থাক দিদি। ঠিক শুভরাত্রি। আছে। হ্যাঁ, শুভরাত্রি। হ্যাঁ, থ্যাংক ইউ, গুড নাইট। দ্য ডার্ক রুম, যেখানে অন্ধকারে আলোর খোঁজ করা হয় প্রতিনিয়ত।